এখন দেখেন সাউন্ড আছে কিনা, এখন দেখেন তো ওস্তাদেরা, দেখেন এখন সাউন্ড আছে কিনা, দেখেন এখন সাউন্ড আছে কিনা একটু দেখেন, এখন সাউন্ড থাকার কথা। লেকচার 8 হবে, দুঃখিত, আজকে লেকচার 8, 7 না। দেখেন কতগুলা লেকচার হয়ে গেল। ওকে, তো এখন আমরা আলাপ আলোচনা শুরু করব। দেখেন আগের দিন আমরা যে সমীকরণগুলা শিখেছিলাম এগুলো আপনাদের মনে আছে, সো ওগুলো আমি আর রিপিট করলাম না। আমি আপনাদেরকে কিছু প্রবলেম সলভ করাবো। প্রবলেমগুলা আমি টাইপ করাইতে পারি নাই, অ্যাজ আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি ওস্তাদেরা, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমি এই এফটির ফিজিক্স ডিপার্টমেন্টে এইচএসসি ফিজিক্স আমি একাই নিচ্ছি, অন্য কেউ এখন আমার সাথে নাই। কারণ ওর কি হচ্ছে ব্যক্তিগত কিছু কারণে ও আর কি এই পড়ানোটা থেকে এখন একটু লিভ নিছে, এখনো পড়াচ্ছে না। সো আলটিমেটলি ওর কি এখন আর কি এই পড়ানোর ভিতরে নাই। তো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি একাই আছি। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, অতি শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সাথে ফিজিক্সের খুবই একটা মানে পরিচিত একজন মুখ, খুবই পছন্দের একটা মুখ আপনাদের সাথে ফিজিক্সে এফটিতে যুক্ত হবে। ততদিন পর্যন্ত আমি একা টানবো, এরপর হচ্ছে আমরা ভাগাভাগি করে নিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি একটু লিখে লিখে পড়াবো, যেহেতু অনেক ক্লাস আমার, আমি আসলে ওরকম করে স্লাইড বানানোর ফুরসত পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমার একটু প্যারা হয়ে যাচ্ছে, প্রেসার হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, অক্সাইড এর জন্য স্থির আয়তনে এবং স্থির চাপে স্থির আয়তনে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। কার্বন ডাই অক্সাইডের জন্য স্থির আয়তনে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের জন্য স্থির আয়তনে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। তো এইটা আপনারা একটু সলভ করেন। এটা করার জন্য আমি আপনাদেরকে কিছু সময় দিব। এইটা সলভ করার জন্য আমি আপনাদেরকে সময় দিব। কতক্ষণ সময় দিব ওস্তাদ? আমি আপনাদেরকে সময় দিব 2 মিনিট। নিজেরা একটু চেষ্টা করেন, নিজেরা এটা একটু চেষ্টা করেন। না আপনারা যা ভাবতেছেন, যাকে ভাবতেছেন সে না, নতুন কেউ, নতুন কিন্তু আপনাদের অনেক পরিচিত।
ট্রাই করেন। খুবই সহজ, অত্যন্ত অত্যন্ত সহজ। খেয়াল করেন, এটা আমরা এখন সলিউশন করব। দেখেন অত্যন্ত সহজ। দেখেন আমরা জানি গামা ইজ ইকুয়াল টু কত, সিপি বাই সিভি। অতএব সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি, এইটুকু তো আমরা জানি। ওকে ওকে, আচ্ছা, তাইলে এইটুকু যেহেতু আমরা জানি, এখন দেখেন আমরা আরেকটা জিনিস জানি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তো সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস, আচ্ছা, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। সিপির জায়গায় আমি কি বসাইতে পারি, গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর বসাইতে পারি না? তাহলে এইখান থেকে সিভি যদি কমন নেই, তাহলে কি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর। অতএব সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। কার্বন ডাই অক্সাইড CO2 না, তাহলে এইটার জন্য গামা কত হবে বলেন তো? গামা হবে 1.33 না? ঠিক আছে, তাহলে গামা হবে 8.314 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1। এখানে মান আসে, এখানে মান আসে 25.18 জুল পার মোল পার কেলভিন। 25.18 জুল পার মোল, বেশি সাইডে লিখে ফেলছি, 25.18 জুল পার মোল পার কেলভিন। সিভি হয়ে গেছে, তাহলে সিপি বের করতে পারবো না? তাহলে সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি, তাহলে 1.33 ইন্টু 25.18। ঠিক আছে, এইখান থেকে অ্যান্সার আসে 33.49 জুল পার মোল পার কেলভিন। 33.49 জুল পার মোল পার কেলভিন, এটাই আমার কি অ্যান্সার। দেখেন একদম সহজ। বুঝাইতে পারছি? বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা? দেখেন বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা আপনাদের কাছে? দেখেন ক্লিয়ার কিনা ওস্তাদ? ওস্তাদ ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন। আচ্ছা, এবার দেখেন ওস্তাদেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে আমি আস্তে আস্তে পড়াই, এতে কি আপনাদের কোনো সমস্যা হয়? ধীরে ধীরে যে পড়াই, যে কোনো ধরনের তাড়াহুড়া করি না, আস্তে আস্তে পড়াই, আস্তে আস্তে সিলেবাস কমপ্লিট করি, আপনাদের কি কোনো সমস্যা হয় এতে? এবার দেখেন
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে চাপে ওস্তাদেরা CO2 এর গামা 1.33, এক পারমাণবিক গ্যাস হইলে গামা ইজ ইকুয়াল টু 1.67, দ্বি পারমাণবিক গ্যাস হইলে গামা ইজ ইকুয়াল টু 1.41, বহু দুইয়ের অধিক গ্যাস হইলে গামা ইজ ইকুয়াল টু 1.33। বুঝতে পারছেন? ধন্যবাদ ধন্যবাদ। ফেরদৌস ছাদে পায়চারি করতে করতে ক্লাস করছে, কি আরাম। আহা। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তন প্রসারিত করা হলে, চাপে কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন 2.5 গুণ প্রসারিত করা হলে, প্রসারিত করা হলে কোন গ্যাসের আয়তন 2.5 গুণ প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ কত হবে নির্ণয় করো। চূড়ান্ত চাপ কত হবে তা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এখানে গামা ইজ ইকুয়াল টু 1.4, তো এটা সলিউশন করতে হবে, একদম সহজ, নিজেরা একটু করে ফেলেন, 2 মিনিট সময় দেই, নিজেরা একটু করেন। মাইশা আশরাফি এতক্ষণে মনে পড়ছে। দেখেন দেখেন ওস্তাদ, বেশ জটিল কিছু না, সহজ।
হ, আজকে ক্লাস ছিল, আমার আর ভালোই লাগতেছে না, এতটি ক্লাস। আচ্ছা, তো আমরা দেখেন এটা খুবই সহজ, ঠিক আছে, এটা একদম সহজ। P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। আমার বলছে চূড়ান্ত চাপ, তাহলে P2 ইজ ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার গামা বাই V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, একটু নিচে নামাই নিয়ে এসি, কেমন তাহলে এই জায়গা থেকে কি বলছে, স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপ কত, 101/325। মনে রাখবেন স্বাভাবিক চাপ মানে 1 atm, 1 atm মানে 101,325 এত প্যাসকেল। এটাই হচ্ছে আমার কি স্বাভাবিক চাপ। ওকে, এত আমার হচ্ছে ইনটু আয়তন কতটুকু প্রসারিত করা হয়েছে, 2.5 গুণ, তাহলে V1 বাই 2.5 V1 হোল টু দি পাওয়ার গামা। অ্যান্সার আসে 2.809 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। 2.809 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত প্যাসকেল। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার যেটা লিখতে চান লিখতে পারবেন ওস্তাদ, কোনো সমস্যা নেই। দেখেন পিছনের স্লাইড কিচ্ছু নাই, অঙ্ক অঙ্ক আগের দিন যা পড়াইছি ওটার উপর অঙ্ক, পিছনের স্লাইডে বুঝার মতো কিছু নাই ওস্তাদ। এক মিনিট অপেক্ষা করেন। ঠিক আছে, P1 V1 কি এটা, P1 হইল আদি চাপ, শুরুতে চাপ, ঠিক আছে। P2 হইল কি শেষে চাপ, যেটা আমার বের করতে বলছে। V1 হইল শুরুতে আয়তন, V2 হইল আমার শেষে আয়তন। এগুলা লিখে দেওয়া লাগতেছে, আহা ওস্তাদ। তাইলে শুরুতে আমার চাপ ছিল স্বাভাবিক চাপ 101/325, 1 atm, 1 atm কত 101,325, ঠিক আছে। এটা এখন কি করছে, আয়তন যদি 2.5 গুণ বাড়ে তার মানে কি চাপ ওইখানে কমছে, তাহলে চাপ কমে কত হয়েছে ওটাই আমি বের করছি। এবার দেখেন আমরা আরেকটা সমীকরণ আগের দিন দেখাইতে ভুলে গেছিলাম, সেটা আমি একটু দেখিয়ে দিই ওস্তাদ। সেই সমীকরণটা হচ্ছে রুদ্ধতাপীয়
প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ যেটা work done in adiabatic process রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। ঠিক আছে, ওকে। দেখেন, আমরা কৃতকাজের ক্ষেত্রে সাধারণ সমীকরণ কি জানি? W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ পি ডিভি, এটা আমরা জানি। এখন দেখেন, আপনারা রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা জিনিস জানেন, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আমি কে ধরলাম, ঠিক কিনা? একটা কনস্ট্যান্ট আমি কে ধরলাম, তাহলে পি এর জায়গায় কে বাই ভি টু দি পাওয়ার গামা লেখা যাবে কিনা? কে বাই ভি টু দি পাওয়ার গামা লিখতে পারবো ওস্তাদ? লিখতে পারবো কিনা বলেন? অবশ্যই লিখতে পারবো। 9:30 শুরু হয়েছে ওস্তাদ। আচ্ছা, তাহলে W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কে ভি টু দি পাওয়ার গামা ডিভি লেখা যায়। এটা ধরে নাও V1 টু V2, V1 থেকে V2 পর্যন্ত লেখা যায়, অবশ্যই লেখা যায়। এবার দেখেন, W ইজ ইকুয়াল টু কে, এটা কনস্ট্যান্ট বাইরে আসে, ইন্টিগ্রাল অফ V1 থেকে V2, V টু দি পাওয়ার 1 বাই V টু দি পাওয়ার গামা ডিভি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। W ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রাল অফ V1 থেকে V2, V টু দি 1 বাই V টু দি পাওয়ার গামার V টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি লিখতে পারি না? লিখতে পারি। ছোটবেলার সমীকরণ ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c লেখা যায়। তাইলে এই জায়গায় কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 V1 টু V2 লিখতে পারি কিনা? এতটুকু লেখা যায়? 100 লেখা যায় ওস্তাদ, লেখা যায় না কি আবার? এতটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। এতটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার দেখেন, W is equal to K। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, K এর নিচে আমি K বাই 1 মাইনাস গামা, এবার V টু দি পাওয়ার 1 মাইনাস গামা V1 টু V2 K 1 মাইনাস গামা V2 1 মাইনাস গামা মাইনাস V1 1 মাইনাস গামা, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ। ঠিক আছে? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এবার দেখেন আমরা যেটা করব, এই কে মানে কি? কে মানে পি ভি টু দি পাওয়ার গামা না?
কে দিয়ে ভিতরের দুই জায়গায় যদি গুণ করি 1 মাইনাস গামা কে v2 জায়গায় আমরা লিখতে পারি না p2 v2 দি পাওয়ার গামা v2 টু দি পাওয়ার গামা ইনটু v2 টু দি পাওয়ার 1 আবার v2 টু দি পাওয়ার মাইনাস গামা লিখতে পারি আবার মাইনাস p1 v1 টু দি পাওয়ার গামা ইনটু v1 টু দি পাওয়ার 1 v1 টু দি পাওয়ার মাইনাস গামা। আচ্ছা এই v2 টু দি পাওয়ার গামা আর v2 টু দি পাওয়ার মাইনাস গামা এই দুইটা গুণ করা মানে কি v2 টু দি পাওয়ার গামা আর v2 টু দি পাওয়ার মাইনাস গামা মানে কি 1 বাই v2 টু দি পাওয়ার গামা। তাহলে এটা কাটাকাটি ছিল 1 হয়ে যায় না। তাহলে আমার এই জায়গায় আমি সুন্দর মতো v2 টু দি পাওয়ার গামা v2 টু দি পাওয়ার মাইনাস গামা কাটতে পারি v1 টু দি পাওয়ার গামা v1 টু দি পাওয়ার মাইনাস গামা কাটতে পারি 1 মাইনাস গামা p2 v2 মাইনাস p1 v1 লেখা যায় p2 v2 মাইনাস p1 v1 লেখা যায়। এইটা কিন্তু একটা সমীকরণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের এটা একটা সমীকরণ। এই জায়গা থেকে আবার w is equal to 1 by 1 minus gamma n r t2 minus n r t1 লিখতে পারি না। অতএব w is equal to n r 1 minus gamma t2 minus t1 রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের এটা আরেকটা সমীকরণ। লিখে ফেলেন ওস্তাদ লিখে ফেলেন। বুঝতে পেরেছেন কিনা দেখেন ওস্তাদ বুঝতে পেরেছেন কিনা। এত কিছু মনে রাখার দরকার নাই তো আপনার আমি আপনারে বুঝানোর জন্য এইভাবে করছি আপনি মনে রাখবেন এইটা আর এইটা এই দুইটা মনে রাখবেন আপনার তো এত কিছু মনে রাখতে হবে না এত কিছু মনে রাখতে আমি বলি নাই তো কখনো ঠিক আছে আচ্ছা এবার আমরা কোশ্চেন দেখি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
সেলসিয়াস তাপমাত্রা কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে প্রথমে অত্যন্ত ধীরে 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 প্রথমে অত্যন্ত ধীরে ধীরে এবং পরে আকস্মিকভাবে আয়তনের 1/3 সংকুচিত করা হলো। পরে আকস্মিকভাবে আয়তনের 1/3 সংকুচিত করা হলো। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো। দেখেন দেখেন বের করা যায় কিনা। দেখেন 2 মিনিট সময় দিয়ে নিজেরা চেষ্টা করেন, একদমই সহজ, একদমই সহজ। দেখেন জটিল কিছু না, অত্যন্ত সহজ। কারেন্ট চলে গিয়েছিল, কোনো প্যারা নেই।
আমার এখানেও কারেন্ট চলে যায় মাঝে মাঝে, তাই না? দেখেন, আচ্ছা, 27°C তাপমাত্রার কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে প্রথমে ধীরে ধীরে এবং পরে আকস্মিকভাবে 1/3 মনে রাখবেন, যখনই এই কথাটা থাকবে যে ধীরে ধীরে, মনে রাখবেন যখনই প্রথমে অত্যন্ত ধীরে ধীরে এই কথাটা আছে না, এই কথা থাকা মানে এটা সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়ায় del t is equal to 0 and t is equal to constant। তাইলে আমার প্রথম ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন del t is equal to 0। বুঝাইতে পারছি? প্রথম ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন del t কত? 0। দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন T1 V1 to the power gamma minus 1 is equal to T2। দ্বিতীয় ক্ষেত্রে T2 V2 to the power gamma minus 1। তাহলে এই জায়গা থেকে আমার T2 বের করতে হবে। তাহলে আমার V1 by V2 to the power gamma minus 1 into T1। আচ্ছা, আয়তন 1/3 সংকুচিত করাইছে, তাহলে V2 কত হয়েছে? 1/3 V1। V1 V2 মানে কি? V1/3 gamma minus 1 into T1। তাহলে 3 to the power gamma minus 1 into T1। এখন গামা এখানে কত হবে? দেখেন এইখানে একটা কথা লেখা আছে ওস্তাদ, কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে, কি শুষ্ক বায়ু? শুষ্ক বায়ু মানে যেই বায়ুতে জলীয় বাষ্প নাই। তাহলে বায়ুতে অ্যাকচুয়ালি কি থাকে? নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে, দুইটাই কি দ্বিপারমাণবিক না? তাহলে এইখানে গামা ইজ ইকুয়াল টু হবে 1.41। ঠিক আছে? তাহলে 3 to the power 1.41 minus 1 আর T1 কত? 27°C না? তাহলে 27 প্লাস 273 300 হয়। হ্যাঁ, তাহলে এই জায়গায় হবে হচ্ছে 470.69 কেলভিন, 470.69 এত কেলভিন। অতএব del T is equal to 470.69 minus 300। এটা একটু উপরের দিকে উঠায় দিই, দাঁড়ান। Four 470.69 minus 300, তাহলে এইখানে হবে হচ্ছে এত কেলভিন, তাহলে 170.69 কেলভিন। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ?
বুঝতে পারছেন? বুঝাইতে পারছি ওস্তাদ? দেখেন, হ্যান্ড আউট নেওয়া হইলে আমাকে একটু জানান। এইটা আসে? আচ্ছা, যদি ভুল আসে, ভুল আমি এটা কইরা রাখছিলাম, ওইভাবে ইয়া করছি। আপনারা দেখে নিন, ক্যালকুলেটর চাইপে দেখে নিন। অঙ্কের নিয়ম এটি, বুঝছেন? নিয়ম তো বুঝছেন, ও ক্যালকুলেট করা যাবে, ও সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আরেকটা প্রশ্ন দেখি আমরা। স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হতে 37 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে বৃদ্ধি করতে 70 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। 70 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। 70 ক্যালোরি তাপের প্রয়োজন হয় স্থির আয়তনে একই পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ গ্যাসের তাপমাত্রা স্থির আয়তনে একই পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই মাত্রায় বৃদ্ধি করতে একই মাত্রায় বৃদ্ধি করতে কত জুল তাপ লাগবে? ঠিক আছে, করেন, উস্তাদেরা করেন। 2 মিনিট সময় দিলাম করার জন্য, করেন।
আচ্ছা, আমাদের দেখেন প্রশ্নে বলছে কি স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 32 হতে 37 ডিগ্রিতে বৃদ্ধি করতে, তাহলে ডেল টি কত? মনে রাখবেন তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসে যা কেলভিনেও তাই, তাহলে 37 মাইনাস 32, তাহলে কত? 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এত কেলভিন মানে 5 কেলভিন। ওকে, আচ্ছা, তাপের প্রয়োজন কত? 70 ক্যালোরি, তাহলে কিউ হইল 70 ক্যালোরি, কেলভিন না তো ক্যালোরি। 70 ক্যালোরি রে 70 ইন্টু 4.2, এত দিলে আমরা জুল পাবো। 4 7 28, তাহলে এইখানে আমি পাচ্ছি কত? 294 জুল, 294 এত জুল। আচ্ছা, এন কত? এন হচ্ছে আমার 2। এবার দেখেন তাপের, আচ্ছা তাহলে এই জায়গার থেকে কত জুল তাপ লাগবে, এই জায়গার থেকে আমি একটা জিনিস জানতে পারবো, সেটা হলো সিপি জানতে পারবো, সিপি বের করতে পারবো। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা ডেল কিউ ভি, ডেল কিউ পি বাই এন ডেল টি। ডেল কিউ পি কত? 294 বাই 2 ইন্টু 5, তাহলে এই জায়গার থেকে আসে 10, তাহলে 29.4, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। এখন দেখেন আমরা কি জানি? আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে, তাহলে সিভি ইজ ইকুয়াল টু হবে সিপি মাইনাস আর। সিপি কত? 29.4 মাইনাস 8.314, তাহলে সিভি কত পাবো আমি? সিভি আমি পাবো 29.4 থেকে 8.314 না, ক্যালকুলেট করি, এই অঙ্কটা করা নাই আমার। 29.4 minus 8.314, 21.086, 21.086 জুল পার মোল পার কেলভিন। তাহলে ডেল কিউ ভি ইজ ইকুয়াল টু এন সিভি ডেল টি N2, CV হচ্ছে 21.086 ইন্টু 5, তাহলে এইখান থেকে আসতেছে ইন্টু 2 ইন্টু 5, 210.86 এত জুল। এটাই অ্যান্সার। দেখেন এটাই অ্যান্সার, কত সহজ। বুঝতে পারছেন কিনা? ওকে,
দেখেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখবো। নেক্সট উইক থেকে আমি যেই কথাটা বলছিলাম, নেক্সট উইক থেকে আমরা ক্লাস একদম পুরো দমে 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা করে নেব, ক্লাসের লেন্থ বেড়ে যাবে। তো নেক্সট উইক থেকে আমরা এই সেকেন্ড পেপার কোর্সের পেস বাড়ায় দিব। এবং এই যে কালকের দিন পরে সোমবার দিন ক্লাস আছে, সোমবার দিন ফার্স্ট পেপার ক্লাস, সেই ক্লাসগুলো 1.5 ঘন্টা করে হবে। আমরা লম্বা ক্লাস নেওয়া শুরু করব, কারণ হচ্ছে আস্তে আস্তে আমার কম্পেনিয়ন চলে আসলে আমার কাজ করা পরিধি আরো বাড়বে, আমি আরো বেশি কাজ করতে পারবো, আরো বেশি ম্যাথ ইনক্লুড করতে পারবো। এখন অনেকগুলো ক্লাস দিয়ে ক্লাটার্ড হওয়ার কারণে এই ডিস্ট্রাকশনটা একটু তৈরি হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।